আমার প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করে অ্যারিস্টটল, কোপারনিকাস, ম্যাগেলান, ইরাটোস্থেনিস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিমি বেশি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। বসন্তকালীন বিষুব বলা হয় 21শে মার্চ। পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 66.5 ডিগ্রি কোণে। মহাবিষুবের দিন হলো 21শে মার্চ। জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হলো শ্রম শক্তি, কয়লা। যে শ্রেণীর সম্পদ তা হলো অপুনর্ভব। দুয়ের কয় রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 3টি। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিমি। এটা যেহেতু ভুল তাহলে অশুদ্ধ লিখব। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত। এটা যেহেতু ঠিক তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার। এটা ভুল তাহলে অশুদ্ধ লিখব। জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদের। ঠিক তাহলে শুদ্ধ লিখব। ক্ষয়ের জায়গায় রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের বস্তু ওজন ড্যাশ হয় কম। ড্যাশ একটি বহিস্থ গ্রহ বৃহস্পতি। আয়ন কথার অর্থ ড্যাশ সূত্রের পদ। ড্যাশ একটি দুষ্প্রাপ্য সম্পদ টিন তামা। 2-1 কথায় উত্তর দাও। ইসরো এর পুরো কথাটি কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? 1774 কিমি/ঘন্টা। নিচু সূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ওএনজিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোতে দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারে যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলির চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তাকার রেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্তরেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। সৌর বছর কি? পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের উপর ঘূর্ণায়মান হয়ে একটি বৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌর বছর বলে। উষা ও গোধূলি কাকে বলে? উষা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্বাকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। নেক্সট, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে, যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলে কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। নেক্সট রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। জিওড বলতে কি বোঝো? গ্রিক শব্দ জিও ও ইওডস মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। জিওড শব্দটি প্রথম ব্যবহার করে বিজ্ঞানী জোহান
বেন্ডিক লিস্টিং। জিপিএস কি? জিপিএস এর পুরো কথাটি গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রোপো ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। অপসুর অনুসুর অবস্থান বলতে কি বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসুর অনুসুর অবস্থান দিয়ে। যেমন অপসুর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসুর অবস্থান বলে। অনুসুর অবস্থান পরিক্রমণের সময় 23 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসুর অবস্থান বলে। নেক্সট, দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারত জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। এক, বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতে ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলি বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। 2, কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলের শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলা গঠিত হওয়ায় অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমন স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। 3, জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতের অপূর্বেশ শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে, ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন হয়। 4, স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা করা সম্ভব হয়, সহজে ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমন নদী বাঁধগুলিও সুরক্ষিত থাকে। 5, অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। বিপুল চাহিদা। দক্ষিণ ভারতে বিভিন্ন শিল্পক্ষেত্র, বিশেষ ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। 7, মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। নেক্সট, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি সম্পদের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বর্তমান ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ 1, ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2, অফুরন্ত অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 3, পরিবেশ দূষণ কম। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হয় না, তাই এই পরিবেশ বান্ধব সম্পদ ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 4, সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব ও প্রবাহমান সম্পদ হলেও ভারতে অর্থ ও সঠিক পরিকল্পনার অভাবে এই উৎপাদন সীমিত। 5, ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। 6, সহজলভ্য। অচিরাচরিত শক্তি উৎসগুলি সর্বত্রই সহজলভ্য এবং এর পরিবহন খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট রয়েছে 5 দাগে, নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 360 কোণে হেলে নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে নির্দিষ্ট গতিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড প্রায় 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। চোখের সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর এইরূপ অনবরত আবর্তিত হওয়ার এই প্রভাবে নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়। 1, দিন রাত্রি সৃষ্টি। আবর্তনের ফলে পৃথিবী যে অংশটি ধীরে ধীরে সূর্যের সামনে আসে, সেখানে সূর্যোদয়ের মাধ্যমে যেমন দিনের সৃষ্টি হয়, তেমনই পৃথিবীর যে অংশটি সূর্যের থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, সেখানে সূর্যাস্তের মাধ্যমে রাত্রি ঘনিয়ে আসে। প্রসঙ্গত, পৃথিবীতে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে মৃদু ক্ষীণ আলোকে বলা হয় উষা ও সূর্যাস্তের পর মৃদু ক্ষীণ আলো গোধূলি নামে পরিচিত। ছায়াবৃত দিন ও রাত্রির মধ্যে এক কাল্পনিক সীমারেখা সৃষ্টি করে। 2, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি। আবর্তন গতিতে পৃথিবীর বিভিন্ন অংশে যে নিয়মিত ও পরিমিত অনুকূল আলো ও উত্তাপ এসে পড়ে, তাকে ব্যবহার করে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি হয়। 3, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। পৃথিবীর আবর্তনের ফলে যে কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয়, তার প্রভাবে নিয়ত বায়ুর উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। 4, জোয়ার ভাটার সৃষ্টি। আবর্তন গতির ফলে
প্রতিদিন পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জ্বর এবং তার বিপরীত অংশে গৌণ জ্বরের সৃষ্টি হয়। আবর্তন গতি না থাকলে চাঁদের পরিক্রমণ অনুযায়ী পৃথিবীর কোনো স্থানে প্রতি 27 দিনে একবার মুখ্য জ্বর হতো। দিক নির্ণয়। পৃথিবীর আবর্তন গতির জন্য সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে যেমন পূর্ব পশ্চিম দিক নির্ণয় করা সম্ভব হয়েছে, একইভাবে উত্তর দক্ষিণ দিক নির্ণয়ে সুবিধা হয়েছে। 6 সময় গণনা। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে 24 ঘন্টা ধরা হয়। এই সময়কে আবার 24 ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগ থেকে 1 ঘন্টা পাওয়া যায়। আবার এই 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করে তার প্রতিটি ভাগ থেকে 1 মিনিট সময় পাওয়া যায় এবং এই 1 মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করে তার প্রতিটি ভাগ 1 সেকেন্ড হিসাব দেয়। 7 দাগে রয়েছে পৃথিবীর আকৃতির ওপর প্রভাব। আবর্তন গতির থাকার ফলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত ও মেরুদ্বয় কিছুটা বসে গিয়ে পৃথিবীকে অনেকটা অভিগত গোলকের চেহারা দিয়েছে। 8 অন্যান্য প্রভাব। আবর্তন গতির উল্লেখিত প্রভাবগুলি ছাড়াও 1 ভূচৌম্বকত্ব সৃষ্টি, 2 দৈনিক উষ্ণতার হ্রাস বৃদ্ধি, 3 বায়ুচাপ বলয় সৃষ্টিতে আবর্তন গতি বিশেষ ভূমিকা রয়েছে। সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। নেক্সট, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে পর্যাপ্ত কাঁচামাল, তারপরে 2 দিয়ে পয়েন্ট করবে বিকল্প শক্তি সম্পদের অভাব, 3 দিয়ে পয়েন্ট করবে বিদ্যুতের ব্যাপক চাহিদা, 4 উন্নত পরিবহন ব্যবস্থা, 5 সুলভ ও দক্ষ শ্রমিক, 6 অন্যান্য কারণ। নেক্সট রয়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র লিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ফলো করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে।